এই রাজ্যের রাজনীতিতে একটা আলাদা মাত্রা যোগ করেছিল বিগত কয়েক বছর। 2011-এ পালা বদলের আগে বাম সরকারের কাছে একটা চ্যালেঞ্জ ছিল জঙ্গলমহল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 5 বছর, তাদের কাছেও কি জঙ্গলমহল একটা চ্যালেঞ্জ ছিল না? নিশ্চয়ই ছিল, কারণ এই 4-5 বছর পর মমতার সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা যে কটা মাত্রায় মাপা হচ্ছে, যে কটা স্কেলে ফেলা হচ্ছে, তার মধ্যে অবশ্যই একটা এই জঙ্গলমহল। নির্বাচনের আগে আবার নতুন করে লাইমলাইটের নিচে জঙ্গলমহল। কেমন আছে জঙ্গলমহলের মানুষ? কারণ জঙ্গলমহলের মানুষ ভালো আছেন কিনা তা এই সরকারের সাফল্যের অন্যতম মাপকাঠি। ভোট দিতে যেতেই হবে, ভোট না দিলে কি হবে? ভোট দিতেই হবে। 2 টাকা কিলো চাল পাচ্ছ? হ্যাঁ, 2 টাকা কিলো খাচ্ছি। হ্যাঁ, আবার গেটালি এখানে খাওয়া। রেশন কার্ডে সব কিছু ঠিকঠাক আছে, আর তোমার আধার কার্ডগুলো ঠিকঠাক আছে আমাদের, এইসব সব কিছু ঠিক আছে। এগুলা কাজকর্ম হয়, সারা বছর কাজ বাজ থাকে? হ্যাঁ, কাজকর্ম আমাদের মোটামুটি 100 দিনের কাজে হচ্ছে, সারা বছর কাজ হচ্ছে, এগুলা ঠিকভাবে হচ্ছে। তারপরে ওই হাপ্পা ডোবাগুলো হচ্ছে, এগুলা হচ্ছে। এই দলিলপুর চক থেকে আমার বাঁদিকে কিছুটা গেলেই দলিলপুর গ্রাম, যেখান থেকে শুরু জনসাধারণের কমিটি। জনসাধারণের কমিটিতে যারা ছিলেন, অনেকেই ছিলেন, এই অঞ্চলের বহু মানুষ ছিলেন, সেই সময় সেটাই ছিল এই অঞ্চলের মানুষের কাছে সব থেকে বড় পরিত্রাতা। সেই জনসাধারণের কমিটির অনেকে এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসে, আর যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেননি তাদের অনেকে রয়েছেন আশঙ্কায়। ছত্রধর মাহাতোর পরিবার বারবার সেই কথাই বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন লালগড়ে, তখন এই জনসাধারণের কমিটির সদস্যদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এই জনসাধারণের কমিটির অনেকের বিরুদ্ধে বামফ্রন্ট সরকার যে সমস্ত চার্জ নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে। অনেকের ক্ষেত্রেই তা করা হয়নি। যারা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে তাদের অনেকে অবশ্য অনেক মামলা থেকে অব্যাহতি পেয়েছে, কিন্তু অনেকে পায়নি। তাদের ক্ষোভের কথা আজ ছত্রধরের পরিবারের মুখে। আজ 2009 সালে তো তার লালগড় জনসভাতে যে বক্তব্য রেখেছিল, যে প্রতিশ্রুতি রেখেছিল, সে প্রতিশ্রুতিতে এখনো পর্যন্ত পালন করেনি বা পালন করার কিছু আশ্বাসও দেয়নি। আপনি কোন প্রতিশ্রুতির কথা বলছেন? জঙ্গলমহলে যে হারমাদ বা যৌথ বাহিনীর বিরুদ্ধে যে গণ আন্দোলন, যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আজকে যে যারা আজ মানে মাওবাদী কেসে জড়িত করে যে আজ হাজার হাজার মানুষকে কেস দিয়েছিল, সেই কেসে এখনো পর্যন্ত তারা কেসে ঝুলছে এবং অনেকেই তারা এখনও জেলবন্দি হয়ে আছেন। তাদের কাউকে এখনো পর্যন্ত মুক্তি দেয়নি এবং একটা কেসও প্রত্যাহার করেননি। তার মূল বক্তব্য ওইটাই ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল জঙ্গলমহলে যে ক্ষমতায় আলি আমি যৌথ বাহিনী তুলে নেব এবং সমস্ত মিথ্যা কেস প্রত্যাহার করব এবং যারা এখনো পর্যন্ত বন্দি আছে তাদেরকে আমি মুক্তি দেব, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পালন করেননি। 2005-06 সালে যখন জনসাধারণের কমিটি তার সম্পূর্ণ তৎপরতা নিয়ে এই অঞ্চলে রয়েছে, সেই সময়
টেলিভিশনে কোথায় কি হচ্ছে, কোন খবরের চ্যানেল কি দেখাচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ ছিল জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর কাছে, এবং সেই জন্যেই এই D2H অ্যান্টেনা এই বাড়িতে বসেছিল। তখন এই গোটা আমলিয়া গ্রামে এই একটিমাত্র বাড়িতেই কেবল স্যাটেলাইট চ্যানেল দেখা যেত। আজ এই D2H অ্যান্টেনার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এখানে কেবল পরিষেবা পৌঁছে গিয়েছে এবং প্রায় ঘরে এখন কেবল স্যাটেলাইট চ্যানেল আসে। শুধু আমলিয়াতে ছত্রধর মাহাতো নেই। একটা সময় এই অঞ্চলে জঙ্গলমহলে, লালগড়ে, রামগড়ে যুবক মানেই জনসাধারণের কমিটির সদস্য। এখন অবশ্য সরাসরি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অনেকের কাছ থেকেই সোজা উত্তর পাওয়া যায় না। আসুন আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। ভাই, আপনার নাম কি? হরিচেন হাসদা। আচ্ছা, এই এখানে তো অনেক দিন ধরে আছো। তা কমিটিতে ছিলে নাকি, জনসাধারণের কমিটিতে? না, থাকিনি। কি বলো, কমিটিতে থাকোনি? তখন তোমার বয়সী ছেলে কমিটিতে থাকবে না, এটা হয়? তখন তো সবাই কমিটিতে ছিল। না, আমি থাকিনি, ফুল ফ্রন্টে আমি থাকিনি। হ্যাঁ, সে ফ্রন্টে হয়তো থাকোনি, ব্যাকে ছিল, কিন্তু ছিল তো। ছিলাম, সাথে ছিলাম। আচ্ছা, সাথে ছিল। এখন আমি একটা জিনিস দেখছি যে কমিটি নিয়ে কথা বলতে গেলে সবাই একটু বলছে না ওইটা নিয়ে অন্য কিছু বলো। এটা সমস্যাটা কি? কারণ হচ্ছে যারা কমিটি করেছিল তারা আজকে শাসক দলের সদস্য, টিএমসির সদস্য। তাতে কি হলো? তারা আজ পর্যন্ত আমাদের গ্রাম বাংলার পানীয় জলের কোনো সুযোগ সুবিধা দিতে পারেনি, গরিব মানুষের জন্য কিছুই করতে পারেনি। যারা গরিব মানুষের কথা বলেছিল আগে, তারা আজকে শাসক দলে গিয়ে শাসন করছে, কিন্তু আজ পর্যন্ত গ্রাম বাংলার কোনো গরিব মানুষের উন্নতি করতে পারেনি। আচ্ছা, কিছুই কি উন্নতি হয়নি? রাস্তাঘাট তো অনেক ভালো হয়েছে দেখছি। রাস্তাঘাট হয়েছে, রাস্তাঘাট করে তো কিছু গরিব মানুষের তো কোনো কাজে লাগবে না। রাস্তাঘাট করে দিয়ে গরিব মানুষের যেটা প্রয়োজন আজ পর্যন্ত সেটা করতে পারেনি। তবে গত 5 বছরে তৃণমূল কংগ্রেস সরকার লালগড় বা জঙ্গলমহলের মানুষের দিকে যে নজর দিয়েছে তার ছবি কিন্তু এই অঞ্চলে ঘুরলে বারবার সামনে আসছে, এবং বেশ কিছু মানুষ তা স্বীকারও করছেন। যেমন ধরুন, আমাদের পিছনে যে স্কুল, এই স্কুল এখানে মডেল স্কুল হিসেবে চালু হতে চলেছে, আবাসিক স্কুল, সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে থাকবে, আদিবাসী ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করবেন। লালগড়ে যে কলেজ শুরু হয়েছে তাও হয়ে গেল 2 বছর, 2014-15-তে প্রথম এই কলেজের শিক্ষাবর্ষ চালু হয় এবং এবার দ্বিতীয় শিক্ষাবর্ষ চলছে। এর আগে লালগড়ের ছাত্রছাত্রীরা যারা কলেজে পড়বার চেষ্টা করতেন তাদের হয় যেতে হতো গোয়ালতোড়ে অথবা মেদিনীপুরে, আর নয়তো নদী পেরিয়ে অর্থাৎ কংসাবতী পেরিয়ে ঝাড়গ্রাম কলেজ। কংসাবতীর জন্য লালগড় থেকে পশ্চিম মেদিনীপুরের আরেক গুরুত্বপূর্ণ শহর ঝাড়গ্রাম যথেষ্ট দূরত্বের ছিল, কিন্তু সেখানেও একটা আশার বাণী, আমকলা ব্রিজ। লালগড় থেকে যে ব্রিজ কংসাবতীর ওপরে, কাজ শেষ হয়ে গিয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর হাতে, এবং সেই ব্রিজের ওপর দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা বরাবর ঝাড়গ্রাম মাত্র 18 কিলোমিটার। যদিও সেই রাস্তার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু যেভাবে সেই কাজ হচ্ছে এলাকার মানুষ আশাবাদী যে ঝাড়গ্রাম তাদের কিন্তু যথেষ্ট কাছাকাছি চলে আসবে এই রাস্তা যখন পুরোপুরি ব্যবহারযোগ্য হবে। আপনার ছেলে তো এই এলাকার উন্নয়ন চেয়েছিল, আজকে কি আপনার মনে হয় যে এই এলাকার উন্নয়ন হয়েছে? হ্যাঁ, আমার ছেলের জন্যই তো উন্নয়ন হয়েছে, এই যে রাস্তা হচ্ছে। এলাকার মানুষ এখন ভালো আছে? আছে এরকম। আপনার ছেলে তো তৃণমূলকে অনেকটাই সমর্থন করেছিল বা চেয়েছিল যে বামফ্রন্ট সরকার সরে গিয়ে তৃণমূল সরকারে আসুক। তৃণমূল সরকারে এসেওছে, এবং আসার পরে তৃণমূল সরকার যে কাজকর্ম করেছে তাতে কি আপনি খুশি? তৃণমূল সরকার কোথায় পেল কাজ? সে আমার ছেলেই তো এগুলা এলাট করে গেছিল নাকি? তৃণমূল সরকারে কি তারপরে কাজটি দেখালো কি না আমি করলাম? হ্যাঁ, সে আন্দোলন করেছিল বলে তো এই কাজ হলো, রাস্তাঘাট। সে তো বটেই, আপনার ছেলে তো নিশ্চয়ই আন্দোলন করেছিল, কিন্তু আগের সরকার যেরকম কিছু করেইনি এখানকার জন্য, এই সরকার কি কিছু করেছে বলে আপনার মনে হয়? কিছু করেনি, খালি এই রাস্তাঘাট
আর এই যে বলছে যে আমাদের তো জল সেরকম জলের রাস্তা ব্যবস্থা নাই, খালি কুয়া 3টি আছে, আর কিচ্ছু না। এই গোটা গ্রামে মাত্র 3টে কুয়ো, এখনো এখানে কোনো জলের ব্যবস্থা হয়নি। ব্যবস্থা হয়েছে, ওই যে কদিন জল দিয়েছিল, আর তারপরে আর জল টল কিচ্ছু না। এখন তো জল বাইরের থেকে লোক আনছে, আমরা কেউ কুয়ার জলেই তুলে খাচ্ছে হচ্ছে আর কি। সামনে ভোট আসছে, আপনি জানেন? হ্যাঁ জানছি। ভোট দিতে যাবেন? ভোট আবার দিয়ে কি হবে বলো? আমার আবার ভোট দিয়ে কি হবে? সরকার চাইছে ভোট, কিন্তু আমি চাইছি আমার ছেলেকে, তাই দিচ্ছে না। আর আমি ভোটটা দিতে যাবো, কী জন্য দিতে যাবো আমি? ছবি তো আমি আপনাদের দেখাতে পারছি, যা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না তা হলো জঙ্গলের গন্ধ। জঙ্গলে এখন বসন্ত। আমরা যাচ্ছি তালডাংরা। বাঁকুড়ার এই কেন্দ্রেও এবারে অনেকের নজর শুধুমাত্র এই কারণে যে বাঁকুড়া জেলার দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম নেতা, জেলার বহুদিনের সম্পাদক, জেলা সম্পাদক অমিয় পাত্র এখানে এবার প্রার্থী। তিনি এর আগে প্রার্থী হয়েছেন, বিধানসভায় নির্বাচিত হয়েছেন দুবার, কিন্তু 87 সালের পরে আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। 92 থেকে তিনি দলের জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এবারে দল তাঁকেই দাঁড় করিয়েছে এই কেন্দ্রে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপেক্ষাকৃত বহিরাগত। আপনি এখানে কতদিন আছেন, কত বছর? আমার আজীবন এখানে। মানে আপনি 67 বছর বয়স, 67 বছর। তাহলে তো আপনি বহু বছর ধরে এখান থেকে সিপিএম এর নেতাকেই জিততে দেখেছেন। আমরা দেখেছি চিরদিনই এখান থেকে সিপিএম জিতেছে। তা এবারে কি মনে হচ্ছে? এবার তো মনে হচ্ছে যে তৃণমূল আসবে, কারণ দুটো হয়ে গেলেও চাল, কন্যাশ্রী প্রকল্প, সাধারণত মানুষের ভিতরে মনে একটা এফেক্টেড হয়ে যেত, সেই করি আশা রাখি যে তৃণমূলই আসবে। দেখুন, এলাকায় বিধায়ককে কেউ ভোট দেন কি জন্য? এলাকার উন্নয়নের জন্য। তা এলাকায় আপনারা যে সিপিএম এর বিধায়ককে জিতিয়েছিলেন, না সিপিএম এর প্রার্থীকে জিতিয়ে বিধায়ক করেছিলেন, তারা কি উন্নয়ন করেননি? উন্নয়ন যেটা করেছে, কিন্তু তবুও আমার যেটা চিন্তাধারা, আমি আমার ব্যক্তিগত চিন্তাধারা নিয়ে কথাটা বললাম আর কি, বুঝতে পেরেছেন? এটা আপনার ব্যক্তিগত চিন্তাধারা, এটা আপনি আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে মানুষেরই চিন্তাধারা যে 2 টাকা কেজি চাল কোনো সরকার একজন দেন, 34 বছর বামফ্রন্ট তো দেয়নি, দুবো করে রেখে দিচ্ছে। ইনি তাহলে 2 টাকা কিলো তো চাল দিচ্ছে, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, করেছে কিনা বলুন? তাহলে এই যে সাধারণত মানুষের যে সুযোগ সুবিধাটা দিয়েছে তৃণমূল সরকার, তা মানুষ কি সহজে ভুলে যাবে? কন্যাশ্রীর বই হয়েছে ঠিকই, কিন্তু বই বন্ধ হয়ে গেছে আবার। আমার যেটা সত্য সেটাই বলো, আমি কারোর দিকে নেই, যে থাকবে যে করবে তাকে আমি চিনি, ভোট দেবো। 34 বছরে বামপন্থী কী করেছে? নিজের স্বার্থ করে গেছে, নিজের ছেলে মেয়ে তার বিয়ে সমস্ত চাকরি বাকরি করেছে। কী করেছে? উন্নয়ন কিচ্ছু করেনি, রাস্তাঘাট কিচ্ছু করেনি। এর আগে যে এমএলএ ছিলেন কিছুই করেনি। কিন্তু এই যে তৃণমূলের নেতাদের যে দেখা যাচ্ছে যে মোটা মোটা টাকা ঘুষ নিচ্ছে, সেই সমস্ত সেই নেতা সেই দল এখানকার সাধারণ মানুষ তাদের সমর্থন করবে? ওটা ঘুষ নয়, ওরম কম্পিউটারের ছবি বহু কিছু বাজারে পাওয়া যায়, বাজারে তৈরি করা যায়। কম্পিউটারের ছবি যে কোনো সময় তৈরি করা যায়। আমার 76 বছর বয়স হলো, 4টা প্রতীকে ভোট দিয়েছি। তালডাংরার মূল শহরাঞ্চলের মানুষদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এখন যথেষ্ট দাপট, কিন্তু তার মানে এই নয় যে সিপিএম এখানে একেবারেই ব্যাকফুটে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলিতে, আদিবাসী গ্রামগুলিতে সিপিআইএমের জনসংগঠন এখনও যথেষ্ট। তাই সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এখানে যথেষ্ট লড়াই হবে এবারের বিধানসভা নির্বাচনে। তালডাংরা আমাদের রাস্তায় পড়েছিল, আমরা এই পথে এখন যাচ্ছি পুরুলিয়ার দিকে। জঙ্গলমহল লাগোয়া পুরুলিয়ার যে বিধানসভাগুলি আছে, পুরুলিয়াতেও 4 তারিখে ভোট। চলুন আমাদের সঙ্গে। আমি পাহাড়, বরফ ঘেরা শীতল বাতাস, আমি কোথাও যাইনি গো, সবাই আছে আমাদের ঘরে, তাদের দুহাত করে আপন করে নিয়ে। জানো তো এই 34 বছর আগেও না এই পাহাড়ের গায়ে সূর্য উঠতো, কিন্তু দেখার কোনো লোক ছিল না। সেখানে হিংসা, মারামারি, পথ অবরোধ লেগেই থাকতো সারা বছর ধরে। তারপর কি হলো? 2011 পর পাহাড়ে পা রাখলেন এক মমতাময়ী মা,
আর তারই সাথে সাথে সূর্য উঠলো দার্জিলিং এ, সূর্য উঠলো কার্শিয়াঙে, কালিম্পংয়ে, টাইগার হিলে, সূর্য উঠলো কাঞ্চনজঙ্ঘায়, সূর্য উঠলো সমস্ত পাহাড় জুড়ে। শুরু হলো উন্নয়ন, রাস্তা হলো, রাস্তার ধারে আলো জ্বললো, আমাদের ব্যবসা বাড়লো, আমরা পেলাম পাহাড়ে পর্যাপ্ত জল, আবার আমরা নতুন করে বাঁচতে শিখলাম। আমরা এখন বান্দোয়ানে। একসময় মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলে যে সমস্ত জায়গাগুলোর প্রসিদ্ধি ছিল তার মধ্যে এই ঝাড়খণ্ড লাগোয়া বান্দোয়ান ছিল একদম প্রথম সারিতে। এখানেই মাওবাদীদের বিভিন্ন রকম কার্যকলাপ প্রথম খবরের শিরোনামে আসতে শুরু করে। এখন এই মুহূর্তে অবশ্য পরিস্থিতি অনেক শান্ত, এখানে সে অর্থে মাওবাদী তৎপরতা প্রায় নেই বললেই চলে। এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সেই রাজীব সোরেন, তিনি কংগ্রেস পরিবারের একজন যুবক এবং তিনি তার পিতা যিনি এখানে রীতিমতো একজন দাপুটে কংগ্রেস নেতা ছিলেন, সিপিআইএম দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ, তাকেও এখন ইস্যু করছেন রাজীব সোরেন। তিনি ভোটারদের কাছে গিয়ে বলছেন বাবার হত্যাকারীদের শাস্তি চান তিনি। অন্যদিকে সিপিআইএমের 2011তেও জেতা সিট বান্দোয়ান, কিন্তু অনেকেই বলছেন স্থানীয় মানুষ যে 60-40 আপনি বলতে পারেন সিপিএম তৃণমূল, 60 কিন্তু তৃণমূল, অর্থাৎ এখানেও ওই কন্যাশ্রী বলুন বা 2 টাকা কেজি চালের ম্যাজিক যথেষ্ট কাজ করেছে। কাজ হয়েছে, একবারে না বলা যাবে না, কিন্তু সে তুলনায় কোনো কাজ হয়নি যে খুব একটা দাগ কাটবে সেরকম কিছু কাজ হয়নি। মানে সেই জন্যই কি আপনি বর্তমান বিধায়ক যে দলের সেই দলের বিরুদ্ধে কথা বলছেন? না না, তা কেন বলবো, বিরুদ্ধে বলতে চাইছি না, আমরা কাজ চাইছি। আমাদের যে একটা খুব বড় দরকার এখানে জলের ব্যবস্থা, জল মোটেই নেই। আজকে যে বৈশাখ খরা হয়ে যাবে মনে হচ্ছে, একটু জল খাবার জল নেই। যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে, বিভিন্ন বাঁধ নির্মাণ কাজ চলছে, রাস্তাঘাট নির্মাণ কাজ চলছে, বিভিন্ন গ্রামে গঞ্জে বহুত কাজ চলছে এখন, যেটার জন্য গ্রামের মানুষ চাল পাচ্ছে, যার জন্য ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তৃণমূলের দিকেই। এই যে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা হাত ভরে ভরে টাকা নিচ্ছে, এখন ওটার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমরা তো শুধু টিভিতে দেখছি, বাস্তব কতটা সত্য বা মিথ্যা আমাদের তো দেখছে, তারা কেন ভোট দেবে? এখন ওখানে যেটা ঘটছে এটা সত্য না মিথ্যাটা তো মানুষ বিচার করতে পারছে না যতক্ষণ না টিভি কোনো পরিষ্কার করছে কি কোনটা সত্য কোনটা মিথ্যা। মানুষের জন্য সন্দেহ আছে, মানুষ তো জেনারেল কাজ দেখছে, যে কাজ ভালো করছে সেক্ষেত্রে তৃণমূলকে ভোট দিচ্ছে।